গুড মর্নিং। আজকে আমরা দুটো টপিকস নিয়ে কথা বলবো, অসমযোজ্যতা আর বন্ড প্যারামিটার। এই দুটো টপিক্সের মধ্যে উচ্চ মাধ্যমিকের জন্য অসমযোজ্যতা ভীষণ ইম্পর্টেন্ট, বন্ড প্যারামিটারও ইম্পর্টেন্ট, কিন্তু নিট জেই এই ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য বন্ড প্যারামিটার কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। বন্ড প্যারামিটার বলতে বন্ধন দৈর্ঘ্য, বন্ধন কোণ, এই সমস্ত বিষয়গুলো বোঝায়। আমরা প্রথমে অসমযোজ্যতা নিয়ে আলোচনা করব। অসমযোজ্যতা, আমরা তড়িৎযোজী সমযোজী বন্ধন পড়েছি। এ পরমাণুর দুটো ইলেকট্রন যদি দুজনেই সমানভাবে ব্যবহার করে, তাহলে যে ধরনের বন্ধন সৃষ্টি হয় তাকে বলা হয় অসমযোজী বন্ধন। অসমযোজী বন্ধন। আর এইভাবে বন্ধন তৈরি করার যে ক্ষমতা অর্জন করে তাকে বলা হয় অসমযোজ্যতা। সুতরাং অসমযোজ্যতা বলতে আমরা তাহলে কি বুঝবো? যখন এক নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় যখন একটি পরমাণুর দুটি ইলেকট্রন দুটো পরমাণু সমানভাবে ব্যবহার করার ফলে যে ধরনের ক্ষমতা অর্জন করে তাকে বলা হয় অসমযোজ্যতা। বোঝা গেছে নিশ্চয়ই যে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতন ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় যখন একটি পরমাণুর দুটি ইলেকট্রন দুটো পরমাণু সমভাবে ব্যবহার করার ফলে যে ধরনের ক্ষমতার অধিকারী হয় সেই ক্ষমতাটাকে বলা হয় অসমযোজ্যতা, এবং এর ফলে যে ধরনের বন্ধনের সৃষ্টি হয় তাকে বলা হয় অসমযোজী বন্ধন। আর যৌগগুলোকে বলা হয় অসমযোজী যৌগ। অসমযোজী বন্ধনকে এরকম এরো চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। যেমন আমরা উদাহরণ হিসাবে যদি দেখি, যে BF4- বরণের বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা 3 আর ফ্লোরিনের বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 7। 1 2 3 4 5 6 7। 1 2 3 4 5 6 7। ঠিক আছে, 1 2 3 4 5 6 7। আর BF3- একটা ফ্লোরিনের একটা ইলেকট্রন বেশি আছে, 2 3 4 5 6 7 8। এই অবস্থায় যখন BF3 অণুটা তৈরি হয় তখন এদের মধ্যে সমযোজী বন্ধন তৈরি হলেও এই দুটো ইলেকট্রন কিন্তু বরণকে ব্যবহার করতে দেয় ফ্লোরিন। ফলে এই তিনটা বন্ধন সমযোজী হলো, বোঝা যাচ্ছে। আর এই যে এই দিকের বন্ধনটা তৈরি হলো দুটো ইলেকট্রনই ফ্লোরিনের, ফলে ফ্লোরিন বরণকে ব্যবহার করতে দিল, তার ফলে এখানে কিন্তু অসমযোজী বন্ধনের সৃষ্টি হলো। অসমযোজী, বোঝা গেছে? অসমযোজী বন্ধন সৃষ্টি হলো, মনে থাকবে কথাটা, অসমযোজী বন্ধনের সৃষ্টি হলো। ফলে এইভাবে একটি পরমাণুর দুটি ইলেকট্রন যখন দুটি পরমাণু সমভাবে ব্যবহার করার ফলে যে ধরনের বন্ধনের সৃষ্টি হয় তাকে বলা হয় অসমযোজী বন্ধন, এবং এইভাবে অসমযোজী বন্ধন তৈরি হওয়ার ক্ষমতাটাকে বলা হয় অসমযোজ্যতা। আর অণুগুলো বা যৌগগুলোকে বলা হয় অসমযোজী যৌগ। এই ধরনের অসমযোজী বন্ধন তৈরি করার কিন্তু শর্ত, একজন ইলেকট্রন দান করে আর অন্যজন ইলেকট্রন হলে অসমযোজী বন্ধন গঠনের শর্ত কী হবে বলো তো? বোঝা গেছে তো অসমযোজী বন্ধন কীভাবে তৈরি হয়? অসমযোজী বন্ধন গঠনের শর্ত হলো দাতা পরমাণুর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকতে হবে। নাহলে কিভাবে দান করবে বলো তো? নিঃসঙ্গ ইলেকট্রন জোড় না থাকলে অন্যকে ইলেকট্রন জোড় দিতে পারবে? নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকতে হবে, ইলেকট্রন জোড় থাকতে হবে। আর কি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকলে শুধু হবে? সেটা তো গ্রহণ করার জন্য আবার লাগবে। সেজন্য গ্রহীতা পরমাণু যে আছে, গ্রহীতা পরমাণুর ফাঁকা অরবিটাল থাকতে হবে। গ্রহীতা পরমাণুর ফাঁকা অরবিটাল থাকতে হবে। ফাঁকা অরবিটাল থাকতে হবে। আর একটা শর্ত মনে রাখবে, যে দাতা পরমাণু যে আছে, দাতার ইলেকট্রন জোড়
ইলেকট্রন জড়ের কিন্তু স্থানান্তরণ ঘটবে না, ব্যবহার হবে কিন্তু সময় ব্যবহার করবে কিন্তু স্থানান্তরণ ঘটবে না, স্থানান্তরণ ঘটে না। এই হলো অসমযোজী বন্ধন গঠনের শর্ত। কী শর্ত বলো তো? অসমযোজী বন্ধন কিভাবে তৈরি হয়? দুটো পরমাণুর মধ্যে দুটো ইলেকট্রন দুজন সমানভাবে ব্যবহার করবে, ফলে যার ইলেকট্রন তাকে বলা হয় দাতা পরমাণু, ঠিক আছে, আর যে গ্রহণ করে তাকে বলা হয় গ্রহীতা পরমাণু। তো দাতা পরমাণুর নিঃসঙ্গে ইলেকট্রন জোড় থাকতে হবে, আর গ্রহীতা পরমাণু আবার সেই ইলেকট্রন দুটো যে ব্যবহার করার জন্য নেবে তার জন্য তার ফাঁকা অরবিটাল থাকতে হবে। কিন্তু এই ধরনের ব্যবহার হবে শুধু, ইলেকট্রনগুলোর স্থানান্তরণ ঘটবে না। মনে রাখবে, অসমযোজীর ফলে যে যৌগগুলো তৈরি হয় এই যৌগগুলোর আমরা যদি বৈশিষ্ট্য দেখব, অসমযোজী বন্ধন গঠন আর দুই একটা জিনিস যদি আমরা দেখি, যেমন আমরা যদি বলি যে অ্যামোনিয়াম আয়নের মধ্যে অসমযোজী বন্ধন যদি লক্ষ্য করি তাহলে দেখবে নাইট্রোজেনের বাইরের কক্ষে কত বলো তো? মনে আছে, নাইট্রোজেনের বাইরের কক্ষে যোজ্যতা ইলেকট্রন সংখ্যা 5, ঠিক আছে, আর এর সাথে হাইড্রোজেন যুক্ত হচ্ছে 4টা, এই একটা হাইড্রোজেন আর এখানে একটা হাইড্রোজেন যার কোনো ইলেকট্রন নেই, ফলে এদের দিয়ে সমযোজী বন্ধন তৈরি হলো, আর এই দুটো ইলেকট্রন হাইড্রোজেনকে ব্যবহার করতে দিল, ঠিক আছে, ফলে এর মধ্যে এই যে দেখতে পাচ্ছ এই বন্ধনটা হলো অসমযোজী বন্ধন। সুতরাং এর মধ্যে একটা বন্ধন হলো অসমযোজী, বোঝা যাচ্ছে, অসমযোজী বন্ধন, আর এই তিনটা হলো সমযোজী বন্ধন। মনে থাকবে, এইভাবে সমযোজী এবং অসমযোজী বন্ধনের সৃষ্টি হয়। তাহলে বলো তো, অ্যামোনিয়াম ক্লোরাইড এ কি ধরনের বন্ধন বর্তমান? কি ধরনের বন্ধন বর্তমান? প্রশ্নটার উত্তর তৈরি করবে অ্যামোনিয়াম ক্লোরাইড। মনে রাখবে, অ্যামোনিয়াম ক্লোরাইডে কি ধরনের বন্ধন বর্তমান, এই কোশ্চিনটার উত্তর তৈরি করবে। আমরা অসমযোজী বন্ধনের ক্ষেত্রে যদি দেখি যে অসমযোজী বন্ধন গঠিত যৌগের বৈশিষ্ট্য, কি বৈশিষ্ট্য? যেমন ভৌত অবস্থা। মনে রাখবে, অসমযোজী যৌগগুলো যে আছে, অসমযোজী যৌগের বিভিন্ন বৈশিষ্ট্য প্রায় সমযোজী যৌগের মতনই হয়। ফলে অসমযোজী যৌগের ভৌত অবস্থা, এরা কঠিন, তরল বা গ্যাসীয় হয়, কঠিন, তরল বা গ্যাসীয় হয়। মনে থাকবে তো, অসমযোজী যৌগগুলো যে আছে এদের ভৌত অবস্থা এরা কঠিন, তরল বা গ্যাসীয় হয়, ঠিক আছে। অসমযোজী যৌগ যে আছে এদের গলনাঙ্ক কীরকম হবে? এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কীরকম হয় বলো তো? সমযোজী অপেক্ষা বেশি হয়, বোঝা গেছে, সমযোজী অপেক্ষা বেশি, কিন্তু তড়িৎযোজী অপেক্ষা কম, হয়। ফলে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সমযোজী অপেক্ষা বেশি, কিন্তু তড়িৎযোজী অপেক্ষা কম হয় গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। আর এদের দ্রাব্যতা বলো তো, এরা জলে দ্রবীভূত হবে কি না? তড়িৎযোজী যৌগগুলো জলে দ্রবীভূত হয় আমরা জানি, সমযোজী যৌগগুলো ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয় না। অসমযোজী যৌগগুলো মনে রাখবে, এরা ধ্রুবীয় দ্রাবকে অদ্রাব্য, মনে থাকবে তো, কিন্তু আর অধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য। ফলে এদের দ্রাব্যতা অধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য, এদের দ্রাব্যতা সমযোজী যৌগের মতন। তড়িৎ পরিবাহিতা এদের কীরকম হবে বলো তো? তড়িৎ পরিবাহিতা মনে রাখবে, এরা কঠিন বা গলিত অবস্থায় তড়িতের অপরিবাহী, এরা তড়িতের পরিবাহী নয়, তড়িতের তড়িতের অপরিবাহী। মনে থাকবে কথাটা, বোঝা গেছে নিশ্চয়। তাহলে অসমযোজী যৌগের বৈশিষ্ট্য কি বলো তো? এদের ভৌত অবস্থা, এরা কঠিন, তরল বা গ্যাসীয় হতে পারে, ঠিক আছে। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, এরা সমযোজী যৌগ অপেক্ষা এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়, কিন্তু তড়িৎযোজী যৌগ অপেক্ষা কম হয়। আর এরা ধ্রুবীয় দ্রাবকে অদ্রাব্য আর অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয় সমযোজী যৌগের মতন। সেই সঙ্গে এরা গলিত বা কঠিন কোনো অবস্থাতে তড়িৎ পরিবহন করতে পারে না।
অসমযোজী যৌগের ক্ষেত্রে তোমরা বলতে পারবে যে এই যৌগটার মধ্যে HNO3 এর মধ্যে কোন কোন ধরনের বন্ধন বর্তমান? উত্তরটা তৈরি করবে। নাইট্রিক অ্যাসিডের মধ্যে কোন কোন ধরনের বন্ধন, সমযোজী, তড়িযোজী, অসমযোজী, কত ধরনের বন্ধন নাইট্রিক অ্যাসিডের মধ্যে আছে, এই উত্তরটা তোমরা তৈরি করবে। আমরা এবার আলোচনা করব বন্ড প্যারামিটার নিয়ে। বন্ধন দৈর্ঘ্য, আগেই বললাম বন্ধন প্যারামিটার, বন্ধন দৈর্ঘ্য, বন্ধন কোণ, বন্ধন বিভাজন শক্তি, এই প্যারামিটারগুলো কিন্তু কম্পিটিটিভ পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবে। আর এই বন্ধন দৈর্ঘ্য যখন সমযোজী বন্ধনে আবদ্ধ, বন্ধন দৈর্ঘ্য বলতে কি বুঝবো? সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি পরমাণুর নিউক্লিয়াস দুটির মধ্যবর্তী দূরত্ব, মনে থাকবে, মধ্যবর্তী দূরত্বকে বোঝায়, মধ্যবর্তী দূরত্বকে বলা হয় বন্ধন দৈর্ঘ্য। যেমন এ আর বি, এ একটা পরমাণু এবং বি একটা পরমাণু, এদের নিউক্লিয়াস দুটির মধ্যবর্তী দূরত্বকে বলা হয় বন্ধন দৈর্ঘ্য। যেমন এর ব্যাসার্ধ যদি আর এ হয়, বি পরমাণু ব্যাসার্ধ যদি আর বি হয়, তাহলে বন্ধন দৈর্ঘ্য হবে বন্ধন দৈর্ঘ্য সমান আর এ প্লাস আর বি। বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে যখন দুটো পরমাণু সমযোজী বন্ধনে আবদ্ধ হয়, তখন ওই পরমাণু দুটির নিউক্লিয়াস দুটির মধ্যবর্তী দূরত্বকে বলা হয় বন্ধন দৈর্ঘ্য। যেমন দুটো পরমাণু এ এবং বি, এদের এ পরমাণুর ব্যাসার্ধ যদি আর এ, বি পরমাণুর ব্যাসার্ধ যদি আর বি হয়, তাহলে সমযোজী বন্ধন দৈর্ঘ্য বা বন্ধন দৈর্ঘ্য হবে আর এ প্লাস আর বি। বন্ধন দৈর্ঘ্যের বৈশিষ্ট্য, বন্ধন দৈর্ঘ্য কিন্তু মনে রাখবে বিভিন্ন ফ্যাক্টরের উপর নির্ভর করে। বন্ধন দৈর্ঘ্য কখনো ছোট কখনো বড় যে হয়, সেটা বিভিন্ন ফ্যাক্টরের উপর নির্ভর করে। ওইরকম একটা হলো বন্ধন মাল্টিপ্লিসিটি। বন্ধন মাল্টিপ্লিসিটি কথাটার মানে হলো বন্ধন বহুতা। মাল্টিপ্লিসিটি বৃদ্ধি পেলে বন্ধন দৈর্ঘ্য কী হবে? বন্ধন দৈর্ঘ্য হ্রাস পায়। ফলে মাল্টিপ্লিসিটি বৃদ্ধির সঙ্গে বন্ধন দৈর্ঘ্য হ্রাস পায়। যেমন কার্বন কার্বন এক বন্ধন দৈর্ঘ্য, কার্বন কার্বন দ্বিবন্ধন দৈর্ঘ্য অপেক্ষা বড় হবে। আবার কার্বন কার্বন দ্বিবন্ধন দৈর্ঘ্য কার্বন কার্বন ত্রিবন্ধন দৈর্ঘ্য অপেক্ষা বড় হবে। ফলে এইভাবে বন্ধন সংখ্যা তথা মাল্টিপ্লিসিটি যত বাড়বে, বন্ধন দৈর্ঘ্য তত ছোট হবে। সুতরাং বন্ধন দৈর্ঘ্যের 1 নম্বর বৈশিষ্ট্য হলো মাল্টিপ্লিসিটি তথা বহুতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বন্ধন দৈর্ঘ্য হ্রাস পায়। আবার বন্ধন দৈর্ঘ্য হাইব্রিডাইজেশনের উপর নির্ভর করে। মনের হাইব্রিডাইজেশন ধারণা আছে তো? হাইব্রিডাইজেশন বলতে পারবে শঙ্কর অরবিটাল। আপাতত আমরা মনের 3 ধরনের হাইব্রিডাইজেশনের কথা বলবো, যেমন sp3, sp2, sp। এস অরবিটাল আর পি অরবিটালের মিশ্রণের ফলে এই ধরনের হাইব্রিড অরবিটাল তৈরি হয়, যেখানে এসের বৈশিষ্ট্য, মনে থাকবে, এসের বৈশিষ্ট্যের উপর কিন্তু বন্ধন দৈর্ঘ্য নির্ভর করে। এসের শতকরা হার বা বৈশিষ্ট্যের উপর, পার্সেন্টেজ। যেমন এখানে এসের পার্সেন্টেজ হলো 25%, কারণ 4টা অরবিটাল মিলে 100, তাহলে একটা অরবিটাল হবে 25। এখানে 3টা অরবিটাল মিলে 100, তাহলে এসের বৈশিষ্ট্য তথা ক্যারেক্টার হবে 33% প্রায়। এখানে দুটো মিলে 100, ফলে এসের বৈশিষ্ট্য প্রায় 50%। এইভাবে এসের বৈশিষ্ট্যের উপর কিন্তু বন্ধন দৈর্ঘ্য নির্ভর করে। কীরকম? হাইব্রিড অরবিটাল যদি হয়, ফলে হাইব্রিড অরবিটালে বা শঙ্কর অরবিটালে এস বৈশিষ্ট্য যত বৃদ্ধি পাবে, এস বৈশিষ্ট্য বৃদ্ধির সঙ্গে এস বৈশিষ্ট্য বৃদ্ধি পেলে বন্ধন দৈর্ঘ্য হ্রাস পাবে। বন্ধন দৈর্ঘ্য
হ্রাস পাবে। এস ক্যারেক্টার যত বৃদ্ধি পাবে বন্ধন দৈর্ঘ্য তত হ্রাস পাবে। যেমন আমরা যদি দেখি CH3 এখানে যে কার্বন কার্বন যে বন্ধন দৈর্ঘ্য, আর আমরা যদি দেখি এখানে সংকর আয়ন আছে sp3, সংকর আয়ন sp3, ফলে বন্ধন দৈর্ঘ্য যা হবে, আমরা যদি অ্যাসিটিলিনের ক্ষেত্রে দেখি এখানে কিন্তু সংকর আয়ন sp, ফলে এক্ষেত্রে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য আগের তুলনায় কিন্তু কম হবে। সুতরাং বন্ধন দৈর্ঘ্য হাইব্রিড অরবিটালের এস বৈশিষ্ট্যের উপর নির্ভর করে। যখন বিভিন্ন বন্ধন তৈরি হয় হাইব্রিডাইজেশনের মাধ্যমে, সংকর অরবিটাল দিয়ে যখন বন্ধন তৈরি হয়, তখন সেই সংকর অরবিটালে এসের ক্যারেক্টার তথা বৈশিষ্ট্য যত বৃদ্ধি পাবে বন্ধন দৈর্ঘ্য তত ছোট হবে। যেমন ইথেনের কার্বনের সংকরায়ন হলো sp3, বন্ধন দৈর্ঘ্য যা হবে। অ্যাসিটিলিনে কার্বনের সংকরায়ন হলো sp, এখানে এসের বৈশিষ্ট্য 50%, ফলে এক্ষেত্রে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য অ্যাসিটিলিনে এই ইথেন অপেক্ষা অনেক ছোট হবে। কাজে বন্ধন দৈর্ঘ্য হাইব্রিড অরবিটালে এসের বৈশিষ্ট্যের উপর নির্ভর করে। আবার বন্ধন দৈর্ঘ্য পরমাণুর আকারের উপর নির্ভর করে। পরমাণুর আকার বৃদ্ধির সঙ্গে বন্ধন দৈর্ঘ্য বৃদ্ধি পায়। যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, উপর থেকে নিচে কি হ্যালোজেনগুলোর আকার বৃদ্ধি পায়। ফলে এরা যদি মনে করো হাইড্রোজেনের সাথে যুক্ত হয়, ক্লোরিনের সাথে যুক্ত হয়, এরা ব্রোমিনের সাথে যুক্ত হবে বা আয়োডিনের সাথে যুক্ত হবে, তখন উপর থেকে নিচে কিন্তু কি হবে, বন্ধন দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। সুতরাং পর্যায়ের সাথে উপর থেকে নিচে নামলে বন্ধন দৈর্ঘ্য বৃদ্ধি পায়, অর্থাৎ পরমাণুর আকার বৃদ্ধির সঙ্গে সঙ্গে বন্ধন দৈর্ঘ্য বৃদ্ধি পায়। বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে বলো দেখি, এইভাবে বন্ধন দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় তাহলে কার্বন কার্বন, কার্বন অক্সিজেন, কার্বন নাইট্রোজেন, কার্বন হাইড্রোজেন, কোন বন্ধন দৈর্ঘ্যটা, কোন বন্ধন দৈর্ঘ্য সর্বনিম্ন, উত্তরটা তৈরি করবে। এই যে বন্ধনগুলো আছে এদের মধ্যে কোনটা বন্ধন দৈর্ঘ্য, বা এখানে ফ্লোরিন করে দিলাম, এদের মধ্যে কোনটা বন্ধন দৈর্ঘ্য সর্বনিম্ন, উত্তরটা তৈরি করবে। আমরা বন্ধন দৈর্ঘ্য দেখব আরও একটা ফ্যাক্টরের উপর নির্ভর করে বন্ধন দৈর্ঘ্য, যেমন রেজোনেন্স, হাইপার কনজুগেশন ইত্যাদি বিষয়ের উপরও কিন্তু বন্ধন দৈর্ঘ্য নির্ভর করে। কোন কোন বিষয়ের উপর? যেমন রেজোনেন্স, হাইপার কনজুগেশন ইত্যাদি বিষয়গুলো আমরা পরে এই সমস্ত বিষয় সম্পর্কে শিখব, কিন্তু আমরা জানব এই সমস্ত বিষয়ের উপরে কিন্তু বন্ধন দৈর্ঘ্য নির্ভর করে। যেমন আমরা যদি বেনজিনের কথা বলি, জানা আছে বেনজিনের ছবি। বেনজিনের ক্ষেত্রে যদি আমরা ভাবি তাহলে এটা 1 নম্বর কার্বন, 2 নম্বর, 3, 4, 5, 6। এই বেনজিনের ছবি আর একটা গঠন সংকেত এরকম। বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে 1, 2, 3, 4, 5, 6। এবার যদি বলা হয় বেনজিনের যে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্যগুলো দেখো, এখানে 1 নম্বর এবং 2 নম্বরের মধ্যে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য এক বন্ধন, এখানে আবার 1 নম্বর 2 নম্বরের মধ্যে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য দ্বিবন্ধন। তাহলে বলো তো কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য কোনটা সঠিক হবে বেনজিনের, এটা না এটা? তখন কিন্তু এই ঘটনাটা আমরা ব্যাখ্যা করব রেজোনেন্স দিয়ে, এবং রেজোনেন্স দিয়ে ব্যাখ্যা করার ক্ষেত্রে আমরা পাবো কি, যে এই যে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য না দ্বিবন্ধন দৈর্ঘ্য না এক বন্ধন দৈর্ঘ্য, এক বন্ধন এবং দ্বিবন্ধনের মাঝামাঝি। সুতরাং সমযোজী বন্ধনে যদি দুটো পরমাণু আবদ্ধ হয় তাহলে তাদের নিউক্লিয়াস দুটোর মধ্যবর্তী দূরত্বকে বলা হয় বন্ধন দৈর্ঘ্য। আর এই বন্ধন দৈর্ঘ্য বিভিন্ন ফ্যাক্টরের উপর নির্ভর করে, যেমন হাইপার কনজুগেশন রেজোনেন্সের উপর নির্ভর করে, হাইব্রিড অরবিটালে এস বৈশিষ্ট্যের উপর নির্ভর করে, আবার বন্ধন দৈর্ঘ্য পরমাণুর আকারের উপরও নির্ভর করে। বন্ধন বিভাজন শক্তি,
বন্ধন বিভাজন শক্তি বলতে আমরা বুঝবো যেমন একটা অণু যদি গ্যাসীয় অবস্থায় থাকে, মনে করো এই অণুটা গ্যাসীয় অবস্থায় আছে, আমরা এর মধ্যে একটা নির্দিষ্ট বন্ধনকে ভেঙে একে প্রশম মুক্তমূলকে পরিণত করব। এই যে মুক্তমূলক, বোঝা গেছে? কোনো গ্যাসীয় অণু, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা টার্ম, বন্ধন বিভাজন শক্তি। কোনো গ্যাসীয় অণু, সেই গ্যাসীয় অণুর মধ্যে থাকা একটা নির্দিষ্ট বন্ধনকে বিভাজিত করে প্রশম মুক্তমূলকে পরিণত করার জন্য যে শক্তি দরকার হয় তাকে বলা হয় বন্ধন বিভাজন শক্তি। বোঝা গেছে? বন্ধন বিভাজন শক্তি বলতে তারা আমরা কি বুঝবো? কোনো গ্যাসীয় অণু, মনে থাকবে, এই গ্যাসীয় অণুর কোনো নির্দিষ্ট বন্ধনকে বিভাজিত করে, ঠিক আছে, কি করব? প্রশম মুক্তমূলকে পরিণত করব। প্রশম মুক্তমূলকে পরিণত করব। আর মুক্তমূলকে পরিণত করার জন্য যে শক্তিটা লাগবে, বোঝা গেছে, সেই শক্তিটাকে বলা হয় বন্ধন বিভাজন শক্তি। ফলে গ্যাসীয় অবস্থায় এই ঘটনাটা ঘটানো হয়। বন্ধন বিভাজন শক্তি একটা অণু, যৌগিক অণু যদি হয়, যেমন মনে করো মিথেনে যে 4টা হাইড্রোজেন আছে, তাহলে একটা নির্দিষ্ট বন্ধন বিভাজনের জন্য যে শক্তি তাকে বলা হয় বন্ধন বিভাজন শক্তি। এই 4টা বন্ধনের কিন্তু বন্ধন বিভাজন শক্তি সমান হয় না, বোঝা গেছে? যেমন একটা বন্ধন 104 কিলোজুল পার মোল, আর একটা 106 কিলোজুল পার মোল, আর একটা 106 কিলোজুল পার মোল, একটা 81 কিলোজুল পার মোল। ফলে মিথেনের মধ্যে যেই 4টা বন্ধন আছে, 4টা বন্ধনের বন্ধন বিভাজন শক্তি ভিন্ন। ফলে এক্ষেত্রে আমরা আরেকটা টার্ম ব্যবহার করে থাকি যেটাকে বন্ধন শক্তি বলা হয়, বন্ড এনার্জি। এটা হলো বন্ড ডিসোসিয়েশন এনার্জি, এটা হলো বন্ড এনার্জি। কাকে বলবো? এই যে একাধিক যে বন্ধন আছে, একই ধরনের যে একাধিক বন্ধন আছে, একই ধরনের একাধিক বন্ধন যদি থাকে, তাহলে সেই বন্ধনগুলোর বন্ধন বিভাজন শক্তির গড় মানকে বলা হয় বন্ধন শক্তি। মনে থাকবে কথাটা? তাহলে বন্ধন শক্তি কি বোঝাবে? বন্ধন বিভাজন শক্তির গড় মান, বন্ধন বিভাজন শক্তির গড় মানকে বলা হয় বন্ধন শক্তি। যেমন এক্ষেত্রে যদি আমরা বন্ধন শক্তি বের করি, তাহলে বন্ধন শক্তি কত বেরোবে বলো তো? 104 প্লাস 106 প্লাস 106 প্লাস 81/4, প্রায় 99.25। সুতরাং মিথেনের একটা সিএইচ বন্ধনের বন্ধন শক্তির মান হবে 99.25। কাজেই একই অণুর মধ্যে, একটা অণুর মধ্যে একই ধরনের যদি একাধিক বন্ধন থাকে, তাহলে একাধিক বন্ধনগুলো যে আছে তাদের ওই বন্ধনগুলোর বন্ধন বিভাজন শক্তির গড় মানকে বলা হয় বন্ধন শক্তি। বলতে পারবে? তাহলে যদি বলা হয় Cl এর বন্ধন শক্তি আর বন্ধন বিভাজন শক্তির মান কি আলাদা হবে না ভিন্ন হবে? এক্ষেত্রে কিন্তু দুটোর যেহেতু একটাই বন্ধন, ফলে এক্ষেত্রে বন্ধন বিভাজন শক্তি এবং বন্ধন শক্তির মান একই হবে। আর এরকম বন্ধন শক্তির মান বিভিন্ন ফ্যাক্টরের উপর কিন্তু নির্ভর করে। আবার বলছি যে একটা গ্যাসীয় অণুর মধ্যে একটা নির্দিষ্ট বন্ধনকে বিভাজিত করে এরকম মুক্তমূলকে পরিণত করার জন্য যে শক্তির প্রয়োজন হয় তাকে বলা হয় বন্ধন বিভাজন শক্তি, যেটা সাধারণত কিলোজুল পার মোল বা কিলোক্যালোরি পার মোল এককে প্রকাশ করা হয়। কিন্তু একটা অণুর মধ্যে যদি একাধিক বন্ধন থাকে, একই ধরনের একাধিক বন্ধন থাকে, তাহলে সেই বন্ধনগুলোর বন্ধন বিভাজন শক্তির গড় মানকে বলা হয় বন্ধন শক্তি। একাধিক, যেমন মিথেনের ক্ষেত্রে দেখলাম বন্ধন বিভাজন শক্তি আলাদা, বন্ধন শক্তি আলাদা, কিন্তু Cl পরমাণুর একটাই বন্ধন, ফলে সেক্ষেত্রে বন্ধন বিভাজন শক্তি এবং বন্ধন শক্তির মান একই হয়। বন্ধন শক্তির বৈশিষ্ট্য বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। বৈশিষ্ট্য যেমন সাধারণত সমযোজী এক বন্ধনের বন্ধন শক্তি 50 থেকে 100 কিলোক্যালোরি পার মোলের মতন হয়। প্রায় 50 থেকে 100 কিলোক্যালোরি পার মোল হয় সমযোজী এক বন্ধনের বন্ধন শক্তি। আবার বন্ধন শক্তির মান হাইব্রিডাইজেশনের উপর নির্ভর করে। হাইব্রিড অরবিটালে
মনে রাখবে হাইব্রিড অরবিটালে এস বৈশিষ্ট্য বৃদ্ধির সঙ্গে বন্ধন শক্তি হ্রাস পায়। যত এস বৈশিষ্ট্য যত বৃদ্ধি পাবে বন্ধন শক্তি তত বৃদ্ধি পাবে। বোঝা গেছে? যেমন আমরা যদি বলি মিথেনের ক্ষেত্রে দেখি, ইথেনের ক্ষেত্রে দেখি বন্ধন শক্তি বৃদ্ধি পায়। ঠিক আছে, হাইব্রিড অরবিটালে এসের বৈশিষ্ট্য যত বৃদ্ধি পাবে, আমরা যদি বলি যে CH3 এখানে যে কার্বন বন্ধন বিভাজন শক্তি যদি এটা অ্যাসিটিলিন হয় তাহলে এখানে কার্বন বন্ধন বিভাজন শক্তি এটার তুলনায় কিন্তু বেশি হবে। কেন বেশি হবে? কারণ এখানে সংকরায়ন Sp আর এখানে সংকরায়ন Sp3, সুতরাং এক্ষেত্রে এসের বৈশিষ্ট্য বেশি হওয়ার ফলে বন্ধন শক্তি কিন্তু উপরের তুলনার নিচে কার্বন বন্ধন বিভাজন শক্তি বেশি হবে। সুতরাং হাইব্রিড অরবিটালে এসের বৈশিষ্ট্য বৃদ্ধির সঙ্গে বন্ধন যে শক্তি সেটা কিন্তু বৃদ্ধি পায়। আবার বন্ধন শক্তি দু ধরনের বন্ধন, এ এবং বি, এদের মধ্যে যদি দুটো বন্ধন তৈরি হয় তাহলে একটাকে সিগমা বন্ধন বলা হয়, একটাকে পাই বন্ধন বলা হয়। সিগমা বন্ধনটা অরবিটালের ওভারল্যাপিং, পাশাপাশি ওভারল্যাপিংয়ের ফলে সিগমা বন্ধন তৈরি হয়, আর মুখোমুখি ওভারল্যাপিংয়ের ফলে সিগমা বন্ধন তৈরি হয়, আর অরবিটালের পাশাপাশি ওভারল্যাপিংয়ের ফলে পাশাপাশি ওভারল্যাপিংয়ের ফলে পাই বন্ধন তৈরি হয়। সিগমা বন্ধন তুলনামূলক শক্তিশালী হয়, পাই বন্ধন দুর্বল হয়। ফলে বন্ধন দৈর্ঘ্য কিন্তু কি হবে? 3 নম্বর বৈশিষ্ট্য হলো সিগমা বন্ধন শক্তি পাই অপেক্ষা বেশি হবে। বোঝা গেছে নিশ্চয়ই? অরবিটালগুলোর ওভারল্যাপিংয়ের ফলে বন্ধন তৈরি হয়, অরবিটালের মুখোমুখি ওভারল্যাপিংয়ের ফলে যে বন্ধন তৈরি হয় তাকে বলা হয় সিগমা বন্ধন, আর অরবিটালের পাশাপাশি ওভারল্যাপিংয়ের ফলে যে বন্ধন তৈরি হয় তাকে বলা হয় পাই বন্ধন। সিগমা বন্ধন শক্তিশালী হয়, পাই বন্ধন দুর্বল হয়, সেই জন্য সিগমা বন্ধন শক্তি পাই বন্ধন শক্তি অপেক্ষা বেশি হয়। আবার বন্ধন শক্তির মান পরমাণুর আকারের উপর নির্ভর করে। যেমন গ্রুপ বরাবর যদি আমরা উপর থেকে নিচে নামি, যেমন গ্রুপ 17 আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, উপর থেকে নিচে নামলে আকার বৃদ্ধি পায়। ফলে উপর থেকে নিচে নামলে যেহেতু আকার বৃদ্ধি পায়, আকার বৃদ্ধি পেলে সেক্ষেত্রে বন্ধন দৈর্ঘ্য, তাহলে পরমাণুর আকার বৃদ্ধির সঙ্গে বন্ধন শক্তি হ্রাস পায়। বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে বন্ধন শক্তি বিভিন্ন ফ্যাক্টরের উপর নির্ভর করে। বলো তো বন্ধন শক্তি আমি যদি বলি CH3F, CH3Cl, CH3Br, এদের মধ্যে কোনটির বন্ধন শক্তি সর্বোচ্চ হবে? উত্তরটা তৈরি করবে। এই যে লিখে দিলাম, এদের মধ্যে CH3F, CH3Cl, CH3Br, এদের মধ্যে কোনটার বন্ধন শক্তি সর্বোচ্চ হবে? বন্ধন শক্তি আবার নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের উপর নির্ভর করবে। নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের উপস্থিতিতে মনে রাখবেন, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের উপস্থিতিতে বন্ধন শক্তি হ্রাস পায়। নিঃসঙ্গ ইলেকট্রন জোড় যেমন মনে করো অ্যামোনিয়া এখানে আছে, এই যে ইলেকট্রন জোড় বন্ধন গঠনে অংশগ্রহণ করে না তাদেরকে বলা হয় নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। এইরকম নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের উপস্থিতিতে বন্ধন শক্তি কিন্তু হ্রাস পায়। আবার বন্ধন শক্তি মাল্টিপ্লিসিটির উপর নির্ভর করে। মাল্টিপ্লিসিটি বৃদ্ধির সঙ্গে বন্ধন শক্তি বৃদ্ধি পায়। যেমন কার্বন এক বন্ধন অপেক্ষা কার্বন দ্বিবন্ধন শক্তি বেশি, আবার কার্বন দ্বিবন্ধন শক্তি অপেক্ষা কার্বন ত্রিবন্ধন শক্তি। ফলে বন্ডের বহুতা তথা মাল্টিপ্লিসিটি বৃদ্ধির সঙ্গে সঙ্গে বন্ধন শক্তি বৃদ্ধি পায়। কাজেই বন্ধন শক্তি বিভিন্ন ফ্যাক্টরের উপর নির্ভর করে। যেমন মাল্টিপ্লিসিটি অর্থাৎ বহুতা বৃদ্ধির সঙ্গে বন্ধন শক্তি বৃদ্ধি পায়, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের উপস্থিতিতে বন্ধন শক্তি হ্রাস পায়।
আবার পরমাণুর আকার যত বৃদ্ধি পাবে বন্ধন শক্তি তত হ্রাস পাবে। সিগমা বন্ধন পাই বন্ধন অপেক্ষা সিগমা বন্ধন শক্তি পাই বন্ধন শক্তি অপেক্ষা বেশি হবে। বন্ধন কোণ আর একটা ইম্পর্টেন্ট বন্ড প্যারামিটার। বন্ধন কোণ ভালো করে এটা কনসেপশন তৈরি করবে। যেমন একই পরমাণুর সঙ্গে যদি দুটো সমযোজী বন্ধন তৈরি হয় তাহলে এই কোণটা বলা হয় বন্ধন কোণ। আবার বলছি, একটা পরমাণুর সঙ্গে দুটো সমযোজী বন্ধন মিলে যে কোণ তৈরি করে তাকে বলা হয় বন্ধন কোণ। যেমন এইটা এর সাথে বি পরমাণু তো বন্ধন তৈরি করেছে, একে বলা হবে বন্ধন কোণ। আমরা যদি অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখি, অ্যামোনিয়ার ক্ষেত্রে বন্ধন কোণ যেমন হাইড্রোজেন আছে, এই যে বন্ধন কোণ 109 ডিগ্রি 28 মিনিট। সুতরাং অ্যামোনিয়ার মধ্যে হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন কোণের মান 109 ডিগ্রি 28 মিনিট। কাজেই বন্ধন কোণ বলতে আমরা কি বুঝব? একই পরমাণুর সঙ্গে দুটি সমযোজী বন্ধন যে কোণ গঠন করে তাকে বলা হয় বন্ধন কোণ। ঠিক আছে? আর বন্ধন কোণের মান কিন্তু বিভিন্ন ফ্যাক্টরের উপর নির্ভর করে। বন্ধন কোণ বোঝা গেছে তো? একই পরমাণুর সঙ্গে দুটো সমযোজী বন্ধন মিলে যে কোণটা তৈরি করে তাকে বলে বন্ধন কোণ। আর বন্ধন কোণ বিভিন্ন ফ্যাক্টরের উপর বন্ধন কোণের মান কিন্তু নির্ভর করে। ফলে বন্ধন কোণের বৈশিষ্ট্য মনে রাখবে, মাল্টিপ্লিসিটি বৃদ্ধির সঙ্গে বন্ধন কোণ বৃদ্ধি পায়। মাল্টিপ্লিসিটি বৃদ্ধির সঙ্গে বন্ধন কোণ কিন্তু বৃদ্ধি পায়। ফলে সেই সঙ্গে মনে রাখবে হাইব্রিড অরবিটালে এস বৈশিষ্ট্য বৃদ্ধির সঙ্গে এস বৈশিষ্ট্য যত বৃদ্ধি পাবে বন্ধন কোণ তত বৃদ্ধি পাবে। বন্ধন কোণ বৃদ্ধি পায়। বোঝা গেছে? যেমন আমরা যদি বলি মিথেনে যেমন সংকরায়ন যদি sp3 হয় তাহলে বন্ধন কোণ 109 ডিগ্রি 28 মিনিট হয়। আবার সংকরায়ন যদি sp হয় তাহলে বন্ধন কোণ 180 ডিগ্রি হয়। এখানে এসের ক্যারেক্টার হলো 25%, এখানে এসের ক্যারেক্টার হলো 50%। ফলে এস বৈশিষ্ট্য বৃদ্ধির সঙ্গে বন্ধন কোণ কিন্তু বৃদ্ধি পায়। বোঝা গেছে? আবার বন্ধন কোণ নির্ভর করে যেমন নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বৃদ্ধি পেলে বন্ধন কোণ হ্রাস পায়। কারণ বন্ধনগুলোর মধ্যে বিকর্ষণ বাড়ে, বন্ধন কোণ হ্রাস পায়। বোঝা গেছে? যেমন অ্যামোনিয়ায় দেখতে পাচ্ছি একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। আবার যদি আমরা জলের ক্ষেত্রে দেখি, জলের ক্ষেত্রে দুটো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, এর বন্ধন কোণের মান 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে বলো তো জলের মধ্যে হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন কোণের মান বেশি হবে না কম হবে? নিঃসঙ্গে ইলেকট্রন জোড়ের সংখ্যা বৃদ্ধি পেলে বন্ধন কোণ হ্রাস পায়। ফলে এই বন্ধন কোণটা প্রায় 104 ডিগ্রি 28 মিনিট হয়। বোঝা গেছে? ফলে নিঃসঙ্গে ইলেকট্রন জোড়ের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সঙ্গে বন্ধন কোণ হ্রাস পেল। আবার বন্ধন কোণের মান মনে রাখবে যে বন্ধন কোণ যেমন নিঃসঙ্গে ইলেকট্রন জোড়ের সংখ্যা বৃদ্ধি পায়, কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা ইলেকট্রোনেগেটিভিটি অর্থাৎ কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পেলে বৃদ্ধির সঙ্গে বন্ধন কোণ বৃদ্ধি পায়। কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পেলে বন্ধন কোণ বৃদ্ধি পাবে। আবার তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পেলে বন্ধন কোণ হ্রাস পাবে। যেমন আমরা যদি দেখি অ্যামোনিয়ার ক্ষেত্রে অ্যামোনিয়া, আর আমরা যদি দেখি ফ্লোরিন NF3 অ্যামোনিয়া। বোঝা গেছে? এখানে অ্যামোনিয়ার
তুলনায় হাইড্রোজেনের তুলনায় অ্যামোনিয়া তড়িৎ ঋণাত্মকতা বেশি, ফলে ইলেকট্রনগুলো নাইট্রোজেনের দিকে ঘেঁষে আসবে। হাইড্রোজেনের তুলনায় নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, ইলেকট্রনগুলো নাইট্রোজেনের দিকে ঘেঁষে আসবে বলে ইলেকট্রন বিকর্ষণ বেড়ে যাবে, ফলে বন্ধন কোণের বৃদ্ধি ঘটবে। অন্যদিকে নাইট্রোজেনের তুলনায় ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, কেন্দ্রীয় পরমাণুর তুলনায় প্রান্তীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বেশি, ফলে ইলেকট্রনগুলো প্রান্তীয় পরমাণুর দিকে সরে যাবে এবং ইলেকট্রনগুলোর মধ্যে দূরত্ব বেড়ে যাওয়ার ফলে বিকর্ষণ কম হবে, আর এই ধরনের বিকর্ষণ কম হওয়ার ফলে বন্ধন কোণের মান কম হয়। মনে থাকবে? ফলে কেন্দ্রীয় পরমাণু তড়িৎ ঋণাত্মকতার উপরও কিন্তু বন্ধন কোণ নির্ভর করবে। কেন্দ্রীয় পরমাণু তড়িৎ ঋণাত্মকতা প্রান্তীয় পরমাণুর তুলনায় বেশি হলে ইলেকট্রনগুলো কেন্দ্রীয় পরমাণুর দিকে সরে আসে, বিকর্ষণ বেড়ে যায়, বন্ধন কোণ বৃদ্ধি পায়। অন্যদিকে প্রান্তীয় পরমাণু তড়িৎ ঋণাত্মকতা বেশি হলে কেন্দ্রীয় পরমাণু থেকে প্রান্তীয় পরমাণুর দিকে ইলেকট্রনগুলো সরে যায়, ইলেকট্রনগুলোর মধ্যে দূরত্ব বেড়ে যায়, আর বিকর্ষণ হ্রাস পাওয়ার ফলে বন্ধন কোণ হ্রাস পায়। সুতরাং দুটো পরমাণু একটা পরমাণুর সাথে যে বন্ধন তৈরি করে সমযোজী দ্বারা, তাকে বলা হয় বন্ধন কোণ। আর এই বন্ধন কোণ বিভিন্ন ফ্যাক্টরের উপর নির্ভর করে। আজকের আমরা বিভিন্ন বিষয়গুলো নিয়ে যে কথা বললাম, প্রথম অংশে অসমযোজ্যতা এবং দ্বিতীয় অংশে বন্ড প্যারামিটার, দুটো টপিক্সে ভীষণ ইম্পর্ট্যান্ট, এবং আমি আশা করব বোঝাতে পেরেছি এবং তোমরা এই বিষয়ে একটা সুন্দর নিখুঁত কংক্রিট কনসেপশন তৈরি করবে, এই প্রত্যাশা রেখে আজকের ক্লাসটা এখানে শেষ করছি।